দেখিয়েছিলাম আমরা আজকে। আপনার পাশে মনে হয় একটু ফ্যান চলছে, বাতাস হচ্ছে, হ্যাঁ একটু মিউট করেন সাউন্ডটা, তাহলে শুনতে পারবেন। হ্যাঁ। হুম। খুব শব্দ হচ্ছে তো এই জন্য। আচ্ছা, মেইনলি কথা বলতে গেলে আপনি, হ্যাঁ অবশ্যই, আপনি বাংলাদেশে থাকেন বা জার্মানিতে থাকেন বা আপনি যে দেশেই যান না কেন, ল্যাঙ্গুয়েজটা আমি পৃথিবীর বিভিন্ন দেশে ছেলে মেয়েদেরকে পড়িয়ে থাকি। তো একটা বিষয় খুব ভালোভাবে বুঝতে পারলাম, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল সিটিজেন। এখন আমরা, এখন গ্লোবালাইজেশন একটা শব্দ বলা হয়ে থাকে, কি দেখবেন গ্লোবালাইজেশন, হ্যাঁ। এই গ্লোবালাইজেশন শব্দের অর্থ হচ্ছে, গ্লোবালাইজেশন শব্দের অর্থ হচ্ছে বিশ্বায়ন। বিশ্বায়ন অর্থাৎ সারা বিশ্ব একটা গ্রাম। দেখবেন দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গ স্টেডিয়ামে ফুটবল খেলা হচ্ছে, সেই খেলাটা মুহূর্তের ভিতরে আপনার টিভিতে, আমার টেলিভিশনে, অন্য আরেকজনের অন্য দেশে। অর্থাৎ এখন দেখেন এই যে আমেরিকাতে কি ঘটছে কি না ঘটছে, এটা মুহূর্তের ভিতরে কিন্তু বাংলাদেশে চলে আসছে খবরাখবর। বাংলাদেশে কি ঘটছে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। আপনি সেই সুদূর হংকং, এখান থেকে হাজার হাজার মাইল দূরে বসে আছেন, আমার কথাগুলো শুনছেন, ক্লাস করছেন। এটা কিসের মাধ্যমে হয়েছে? এটা হচ্ছে প্রযুক্তিগত একটা বিদ্যা। তো এই গ্লোবালাইজেশনের যুগে এখন আপনি যে সেক্টরেই কাজ করতে চান না কেন, আপনি জার্মানিতে যাবেন, আপনি আমেরিকাতে যাবেন, কানাডাতে যাবেন, দেখবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কিন্তু এটা না শিখলে বা এটা ছাড়া কিছুই করা যাবে না। সো এট ফার্স্ট ইউ হ্যাভ টু লার্ন। এট ফার্স্ট ইউ হ্যাভ টু। অবশ্যই অবশ্যই এই, হুম, হ্যাঁ, হ্যাঁ, উম, তো আমাকে ক্যান্থনিসে কোনো প্রশ্ন করলে আমি সঙ্গে সঙ্গে অ্যান্সার করতে পারবো, ইংলিশে আমাকে তখন করতে দেয় না, কারণ এরা সবাই ইংলিশ বলতে পারে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, একদমই ঠিক। হুম। কিন্তু দেখেন ইংলিশটা আপনাকে ওই ক্যান্থনিচের মতো ওর থেকেও সহজ করে ফেলতে হবে। ইফ আই মেক এ কোয়েশ্চেন টু ইউ, আমি যদি আপনাকে একটা কোয়েশ্চেন করি, প্রশ্ন করি, ইউ হ্যাভ টু নো অফ দিস কোয়েশ্চেন ইন ইংলিশ, হ্যাঁ, ইউ হ্যাভ টু গিভ দ্য আনসার ইন ইংলিশ। আপনাকে ইংরেজিতে উত্তর দিতে হবে। আপনি স্পিকিং করবেন, আমাকে মাঝে মাঝে বলবেন, হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি টাইম পেলে আপনার সঙ্গে আমি স্পিকিং করব। স্পিকিং করতে হবে। স্পিকিং যত বেশি আপনি স্পিকিং করবেন, তত বেশি কিন্তু আপনার এই কথা বলার দক্ষতাটা বেড়ে যাবে। হ্যাঁ, আপনি মানে প্রচুর পরিমাণে যতটা গ্রামার শিখবেন। হুম। স্যার হুম। আমি হুম। হুম। পড়া পড়া শুরু করে দিয়েছি, এই কারণে আমার এই শেখাগুলো বেশি না। তবে আমি, আপনি ঠিক মতো ক্লাস করান স্যার, তাহলে আমি ওই সাহিত্য পড়া বাদ দিয়ে আমি এখন ইংলিশ সাথেই দিই। অবশ্যই অবশ্যই, দেখেন আপনি ওই টাইমটা এখন দেওয়ার প্রয়োজন নেই। এখন সাহিত্য থেকে আপনার বড় ব্যাপার হচ্ছে ইংলিশও কিন্তু একটা লিটারেচার, ইংরেজি ভাষাটাও একটা সাহিত্য। হ্যাঁ, আপনি এই লিটারেচারের, ইংরেজি সাহিত্যের দেখবেন অনেক গল্প উপন্যাস, অনেক বই আছে, আমি সাজেস্ট করবো এইগুলো পড়বেন বাংলা সাহিত্য থেকে। এইগুলো থেকে পড়বেন। আর আপনি সাহিত্য পড়ছেন কিসের জন্য? আপনার মনের আনন্দের জন্য, মনোরঞ্জন, সময় কাটানোর জন্য বাংলা সাহিত্যের বিভিন্ন বই, বিভিন্ন উপন্যাস, গল্প এগুলো পড়ে সময় কাটাচ্ছেন। কিন্তু ওই সময়টা আপনি এই ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের পিছনে দিবেন, আপনার ভাষাটাও শেখা হয়ে যাবে, আপনার সাহিত্যটা পড়ে আনন্দও পাওয়া হয়ে যাবে। অর্থাৎ আপনাকে এইখানে সময়টা দিতে হবে। হ্যাঁ, আমি হেল্প করবো এইভাবে। এই কয়েকটা মাস একটু চেষ্টা করেন, ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে বেশি লাগে না। আপনি 2-3 মাস, 4 মাস, 5 মাস একটু লেগে থাকেন, দেখবেন আপনি ফ্লুয়েন্টলি এই ভাষাতে কথা বলতে পারছেন। আমি যখন প্রশ্ন করব আপনি উত্তর দিতে পারছেন, আপনি বুঝতে পারছেন। অর্থাৎ মেইন হচ্ছে এর ভিতরে ডুব দিতে হবে। হ্যাঁ, আমরা যেমন পুকুরে, পানিতে, নদীতে সাঁতার কাটতে গিয়ে ডুব দেই, এই ল্যাঙ্গুয়েজের ভিতরে আপনাকে ডুব দিতে হবে। এইটা নিয়ে আপনাকে গবেষণা করতে হবে। হাঁটতে, চলতে, উঠতে, বসতে, খাইতে, শুইতে সব সময় আপনার মাথার ভিতরে ইংরেজিটাকে আপনাকে খেলাতে হবে। হ্যাঁ, ইংরেজিটা আপনাকে, একটা ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে সব সময় কিন্তু একটা একটা সাধনা, হ্যাঁ, সাধনা করতে হবে। দেখবেন যে কোনো কাজ, আপনি বিসিএস ক্যাডার হতে চান বা আপনি জার্মানিতে যেতে চান, আপনি নোবেল প্রাইজ পেতে চান, আপনি কোটিপতি হতে চান, আপনাকে সেই জিনিসটা নিয়ে সাধনা করতে হবে, ধ্যান করতে হবে। হ্যাঁ, আমাদের হিন্দু ধর্মে যেটা বলে মেডিটেশন বলা হয়, ধ্যান, ওইটা নিয়ে আপনাকে পড়ে থাকতে হবে। তো এটাই যখন পারবেন, তখন কিন্তু অর্থাৎ আমি 24 ঘন্টার ভিতরে 1 ঘন্টা আপনাকে সময় দিচ্ছি, বাকি 23 ঘন্টা কিন্তু আপনাকে এইখানটায় সময় দিতে হবে, এইখান থেকে আপনাকে কিছু শিখতে হবে। এই 23 ঘন্টার ভিতরে আপনি আপনার জব সেক্টরে যতটা সময় দিচ্ছেন, এখান থেকে কিছু সময় বের করে এইটাতে দিতে হবে। আর দেশে চলে আসলে তখন তো আমি আশা করি আরো সময় দিতে পারবেন। তো সেই সময় আপনি আরো, আরো বেশি গুরুত্ব দিবেন। আমি, আর দেশে আসলে তখন আপনি টাইমটাও চেঞ্জ করবেন একটু, তাহলে আমার সুবিধা হয়, কারণ আমি সকাল থেকে আরো 2-3টা ব্যাচ পড়িয়েছি, আর এখন আপনাকে পড়াচ্ছি, এরপরে আরো 2টা ব্যাচ আছে। আমার কষ্ট হয়ে যায়, কিন্তু আপনি টাইমটা চেঞ্জ করলে আমার একটু সুবিধা হবে। ঠিক আছে। তো এই নয়। করেন, কারণ
রাত জাগতে চাই, তো আমি এখন এত হার্ড পরিশ্রম করতে চাই। আচ্ছা আচ্ছা। তারপরও সমস্যা নাই, আপনি যেহেতু একটু অন্য মনস্ক বা উন্মুক্ত মনা টাইপের, এই টাইমটা আমি পড়াই, আপনি দেশে আসেন তারপর টাইমটা চেঞ্জ করে দিব না আগামী মাসের 9 তারিখের পরে থেকে, ঠিক আছে? আর তারপর কথা হচ্ছে, সবাইকে ওইভাবে কষ্ট করে সময় দেয় না, কিন্তু আপনি যেহেতু ল্যাঙ্গুয়েজটা শিখতে চাচ্ছেন এবং পার্সোনালি পড়তেছেন, এই জন্য আমিও আর কি, সোহাগ স্যার আমাকে বলে দিয়েছে যে খুব ভালোভাবে একটু পড়াবেন, তো আমি সেইভাবে আর কি। হুম জানেন হুম। আপনি। না মানে ওইভাবে না, এমনি বলছে যে পার্সোনালি যাদেরকে পড়ান তাদেরকে খুব ভালো করে মন দিয়ে পড়াবেন, এইটাই আর কি। তো আমি সব সময়। হুম 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 হুম। কিন্তু আমি বলেছি যে আমি আগে দেখি কতখানি ভালো, তারপর আমি জানাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক, তাহলে তাদেরকে জানাবেন, তারা তো আমার মনে হয় বাংলাদেশি সম্ভবত, আমার আপনার রিলেটিভ নাকি? হুম হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, আপনি দেশে আসেন, যদি পড়তে চায় আপনার ব্যাচের সঙ্গে বা নতুন ব্যাচের সঙ্গে অ্যাড করে নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। হুম। আচ্ছা, তাহলে দেখেন এখানে বিষয়টা বলা হচ্ছে যে আমাদের ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে আপনাকে এখানে সময় দিতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যে কাজটা করতেছেন, মনে করেন আপনি একটু পরে রান্না করবেন, তখন আপনাকে নিজে নিজে একা একা আপনি রান্নাঘরে রান্না করছেন, আপনাকে বলতে হবে নাও আই এম কুকিং, আমি এখন রান্না করছি, আমি এখন বিরিয়ানি রান্না করছি, নাও আই এম কুকিং বিরিয়ানি, আমি এখন ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস, আমি এখন অফিসে যাচ্ছি, নাও আই এম গোয়িং টু অফিস, আমি এখন ফোনে কথা বলছি, নাও আই এম টকিং ওভার টেলিফোন, হ্যাঁ, আমি এখন ঘুমাচ্ছি, নাও আই এম স্লিপিং, আমি এখন গল্প করছি, নাও আই এম গসিপিং। হ্যাঁ, ওভার ব্যবহার হচ্ছে, এটা 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 হচ্ছে এখানে একটা প্রেপোজিশন, কোনো কিছু ব্যবহার মাধ্যম বোঝালে সেখানে ওভার হয়। ওভার টেলিফোন অর্থাৎ টেলিফোনের মাধ্যমে আমি কথা বলছি, হ্যাঁ। এটা অন দিলেও হয়, অনটা এটা প্রেপোজিশনের ক্লাস যখন নিব তখন আস্তে আস্তে বুঝতে পারবেন, এখানে ধাপে ধাপে বিভিন্ন ক্লাস থাকবে। তো আজকে টেন্সের ক্লাসটা কিন্তু আমরা শেষ করব। এখানে আমি এই ভার্ব ফর্ম গুলো একটু পড়তে দিয়েছিলাম, হ্যাঁ, এইগুলো একটু পড়বেন, এগুলো একটু মুখস্থ করতে হবে। যেমন এগুলো যদি আমি বলি যে গো ভার্বের V2 ফর্ম কি, আপনাকে বলতে হবে, হ্যাঁ। হুম। এটা হচ্ছে গো, ওয়েন্ট, গন, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, অবশ্যই আমি শুনবো, তাহলে আপনি শুরু করেন, হ্যাঁ, আপনার সামনে যদি থাকে সেইটা বা এখানেও রয়েছে। হ্যাঁ পড়েন। ধন্যবাদ। থ্যাংক ইউ। হুম। গন। হুম হুম হুম। ইটেন। হ্যাঁ, রাইটেন না, এটা রিটেন বলতে হবে, রাইট রাইট রোট রিটেন, রাইটেন বলা যাবে না, রিটেন। ওকে, হুম থ্যাংক ইউ। Took is taken, take, took, taken. হুম So, sin, সি, big, 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 সি স সিন, স বলতে হবে, সি স সিন। হুম হুম big. হুম হুম। Drunk, drunk. উচ্চারণ কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে। Drive, drive. হুম। Okay. তারপর হচ্ছে স্যার, নিচে আছে, তাহলে আমি যেমন এখানে দেখাই, হ্যাঁ। নো থেকে শুরু করে, নো নিউ নন। ও এটা নিউ হবে। ওকে, নো নিউ নন। ইয়েস, ওকে, ওকে। নো নিউ নো, নন। তারপর ব্রিং, ব্রিং, ব্রিং নাকি, ঠিক ব্রিং, আছে? এটা হচ্ছে ব্রিং। না, এটা হচ্ছে বিগিন, বিগিন মানে শুরু করা, বিগিন, বিজ্ঞান, বিগান। আরেকবার বলবো, বিগিন, বিগিন প্রথমটা হবে বিগিন, তারপর এটা বিজ্ঞান, আর তারপর এটা বিগান, গয়াকার বিগান, দ্বিতীয়টা হচ্ছে বিগান, আর পরেরটা হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান। ইয়েস, এবার ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে। হুম হুম। এটা হবে ড্রাইভ, ড্রোভ, এটা উচ্চারণ করতে হবে ড্রিভেন, ড্রিভেন। হুম। ওকে, ফ্লাই, ফ্লো, ফ্লিউ, ফ্লোইন, ঠিক আছে কিনা, ফ্লোইন। হ্যাঁ, এটা উচ্চারণটা হবে ফ্লাই, ফ্লিউ, ফ্লোন, ফ্লাই, ফ্লিউ, ফ্লোন। হুম ওকে, হুম হুম। হ্যাঁ, এটা উচ্চারণটা বলবেন হচ্ছে, হুম, এটা ঠিক আছে, কাম, কেম, খাম, ঠিক আছে, বাই। হ্যাঁ, এটা বট বলতে হবে, বাই, বট, বট। হুম হুম। হ্যাঁ, এটা থিঙ্ক, থট, থট বলতে হবে, থট, থট, থিঙ্ক, থট, থট। হুম হুম। ক্যাশ, কট, কট। হুম
কট কট। হুম। ফিল, ফ্যাট, ফ্যাট। হুম। ফিল, ফেল্ট, ফেল্ট, হ্যাঁ, ফিল, ফেল্ট, ফেল্ট। হুম। 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 এটা, হ্যাঁ, নির্মাণ করা, বিল্ড, BUILD, বিল্ড মানে হচ্ছে নির্মাণ করা, হ্যাঁ। বিল্ড, এটা হচ্ছে ডি, প্রথমটা ডি, ড উচ্চারণ হবে, বিল্ড, পরেরটা হচ্ছে বিল্ট, বিল্ট। হুম। হ্যাঁ, ঠিক আছে, তারপর সেল, সোল্ড, সোল্ড। হ্যাঁ, এটা হচ্ছে টট, হ্যাঁ, এটা উচ্চারণ হবে টিস, টট, টট, টিস, টট, টট। হ্যাঁ, যেমন, হ্যাঁ, যেমন সেল মানে বিক্রি করা, SELL, তাহলে যদি বলা হয় আমি আম বিক্রি করি, আই সেল ম্যাঙ্গো। সে আম বিক্রি করেছিল, হি সোল্ড। দেখেন এই যে বিক্রি করেছিল, টেন্সটা সব সময় আপনাকে খেয়াল করতে হবে কোন টেন্সে সে আম বিক্রি করেছিল, এটা হচ্ছে পাস্ট টেন্সের। এটা কোন টেন্সের বলেন? পাস্ট টেন্সের, পাস্ট ইনডেফিনিট টেন্স। সে আম বিক্রি করেছিল, হি সোল্ড ম্যাঙ্গোজ। যদি বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য, সে আম বিক্রি করেছে, করেছে, খেয়েছে, গিয়েছে, দেখেছে, মেরেছে, এমন থাকলে হচ্ছে পারফেক্ট টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সে আম বিক্রি করেছে, তখন এই ভার্বের V2 ব্যবহার করতে হবে, হি হ্যাজ সোল্ড ম্যাঙ্গোজ। কারণ এখানে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ বসে, সাবজেক্টের পরে কি বসে বলেন? হ্যাভ বা হ্যাজ। হ্যাঁ, হ্যাভ বা হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বসে, আর পাস্ট পারফেক্ট টেন্সে হচ্ছে হ্যাড বসে, হ্যাড, হ্যাঁ। আমার এই ক্লাস রেকর্ড গুলা আমি দেখবেন পাঠিয়ে দিয়েছি, এই রেকর্ড গুলা বারবার দেখবেন, আমি যেখানে যে উচ্চারণ করছি, আমি যেখানে যা বলছি, যখনই সময় পাবেন এগুলো একটু দেখবেন, অনেক কাজে দিবে। আপনি যদি আমার দেখানো পথে চলেন, আপনি দ্রুত ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন। তাহলে এইগুলো আমাদের কেন কাজে লাগবে? কারণ এই ভার্ব ফর্ম ছাড়া আমরা কিন্তু টেন্স পরিবর্তন করতে পারি না। যদি বলা হয়, হ্যাঁ, আমি যদি বলি আমি আম বিক্রি করি, তখন সেল কাজে লাগবে, সেল শব্দটা কোনটা বলেন? সেল। আর আমি যখন বললাম আমি আম বিক্রি করেছিলাম, এটা অতীত হয়ে গিয়েছে শব্দটা, তখন কিন্তু এখানে সোল্ড আসতে হবে, সোল্ড ব্যবহার করতে হবে, আই সোল্ড ম্যাঙ্গোজ। কেন? ওই যে বলেছে আমি আম বিক্রি করেছিলাম, সেল মানে বিক্রি করা, আর সোল্ড মানে বিক্রি করেছিল বা করেছিলাম। হুম, করেছিল বা করেছিলাম। আর আরেকটা রয়েছে হচ্ছে, সেটা হচ্ছে সোল্ড, এটা হচ্ছে V3 ফর্ম বলা হয়। এইটা ব্যবহার করা হয় কোথায় বলেন তো? এটা হচ্ছে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পাস্ট পারফেক্ট টেন্স বা ফিউচার পারফেক্ট টেন্সে এটা ব্যবহার করা হয়। তো দেখেন এখানে আরো আছে, এখান থেকে পড়েন, সিং, স্যাং, সাং। হুম, হ্যাঁ, সুইম, সম, সাম, সুইম, সম, সাম। হুম। হুম। সাম। হুম। হুম। ওয়ার, ওর, অর্ন, ওর্ন, ওর্ন, হ্যাঁ, ঠিক আছে, সিট, স্যাট, স্যাট। হুম। হ্যাঁ, একদমই ঠিক আছে, স্ট্যান্ড, স্টুড, স্টুড, তারপর হ্যাঁ, পে, পেইড, পেইড। থ্যাংক ইউ, পে, পেইড, পেইড, হ্যাঁ, পে এটা পি কে ফ বলতে হয়, ফে, পেইড, পেইড, ঠিক আছে, তারপরে উইন, ওন, ওন। হ্যাঁ, তারপর লস, লস, ইয়েস, লস, লস্ট, লস্ট। হুম। হ্যাঁ, হ্যাঁ, ফরগটেন, ফরগটেন। হুম। 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 কেপ, কিপ, কেপ্ট, কেপ্ট, ঠিক আছে, তারপর হোল্ড, হেল্ড, হেল্ড। হুম। হ্যাঁ, থ্রো, থ্রিউ, থ্রোন, থ্রো, থ্রিউ, থ্রোন। হুম। 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 হুম।
থ্যাংক ইউ। লিভ মানে হচ্ছে ত্যাগ করা বা ছেড়ে দেওয়া, হ্যাঁ, লিভ, লেফট, লেফট। আচ্ছা দেখেন এইগুলা, হুম, করবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এগুলো মুখস্থ করবেন, ধন্যবাদ। আর আরেকটা ব্যাপার হচ্ছে পরবর্তীতে আরো রয়েছে, হ্যাঁ, লিভের পর থেকে স্পেন্ড, স্পেন্ট, মিট, মেট, রাইজ, রোজ, রিজেন, এগুলো আপনি পড়বেন, নিজে নিজে পড়ে হোয়াটসঅ্যাপে দেখবেন রেকর্ড অপশন রয়েছে, ওখানে রেকর্ড করে আপনাকে আমাকে পাঠাবেন, তাহলে আমি এগুলো শুনবো আমার অবসর সময়ে, শুনে এগুলা কোথায় ভুল হচ্ছে, কোথায় সঠিক হচ্ছে, আমি আবার আপনাকে পুনরায় রেকর্ড করে পাঠাবো। এটা করতে হবে, অর্থাৎ আপনাকে এই ভাষাটার পিছনে সময় দিতে হবে। হ্যাঁ, আমি যদি বলি 10টা বাক্য করবেন, হুম, ইয়েস, ইউ হ্যাভ টু বি হার্ড ওয়ার্কার, ইউ হ্যাভ টু বি আ হার্ড ওয়ার্কার। হ্যাঁ, 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 হার্ড ওয়ার্কিং তো হতেই হবে। খুব অল্প সময় পাই ঘুমানোর জন্য, বিভিন্ন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতে হয়, ছেলে মেয়েদের পড়াতে গেলে একটা ব্যাচ না তো অনেক ব্যাচ, আর এই পার্সোনাল ব্যাচ পড়াতে গেলে দেখেন এখানে ইংল্যান্ড আমেরিকা থেকে অনেকে ক্লাস করে, তাদের কাছ থেকে পেমেন্ট আরো বেশি নেই, কিন্তু আপনি যেহেতু আমাদের ব্যাচের পুরাতন স্টুডেন্ট, এই জন্য মানে এটা অনেক পরিশ্রম করতে হয়। আসলে যতটা পরিশ্রম করি, হ্যাঁ, হুম, হ্যাঁ, 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 সবার কাছ থেকে একই, কিন্তু আবার অনেকে আছে মনে করেন, আপনি তো এই যে পারছেন মোটামুটি দেখলাম পারেন, কিন্তু অনেকে আছে কিছুই পারে না। আমেরিকা থেকে একজন ক্লাস করে, সে অনেক বয়স্ক, কিন্তু আমেরিকায় গিয়েছে, ওখানে ওনার ছেলের কাছে থাকে, ছেলে আমেরিকাতে কি একটা জব করে, তো উনি ওখানে আমেরিকাতে একটা ইয়ে করছে, ওই রেস্টুরেন্ট করছে, কিন্তু অনেক বয়স হয়ে গিয়েছে, আর বাংলাদেশে উনি ওইভাবে মানে গ্রাম অঞ্চলে থাকতো, ইংলিশটা জানে না, জানতো না, এবার উনি কিছুই পারে না। আপনি যে যতটা পারছেন এর অর্ধেকের অর্ধেকও উনি পারে না, এবার ওনাদেরকে পড়াতে গেলে অনেক কষ্ট হয়, তখন পেমেন্টটা আর কি বেশি থাকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে যে পরিশ্রম করতে হবে। আপনি জীবনে যাই করেন না কেন সব সময় পরিশ্রম করতে হবে, এই মাইন্ডটা থাকলে জীবনে উন্নতি করা যাবে। ইফ ইউ ওয়ান্ট টু শাইন ইন লাইফ, ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল ইন ইউর লাইফ, এট ফার্স্ট ইউ হ্যাভ টু বি হার্ড ওয়ার্কার। যদি আপনি সাকসেসফুল হতে চান, শাইন করতে চান, জীবনে সফল হতে চান, আপনাকে হার্ড ওয়ার্কার হতে হবে। হ্যাঁ, হার্ড ওয়ার্কার দেখবেন যারা রাষ্ট্রপ্রধান বা যারা একটা পরিবারের প্রধান, আপনার বাবার কথা চিন্তা করেন, আপনার মায়ের কথা চিন্তা করেন, দেখবেন অনেক পরিশ্রম করে আপনাদেরকে এই পর্যন্ত নিয়ে আসছে। পরিশ্রম ছাড়া কিন্তু কোনো কিছুই হয় না। আচ্ছা যাই হোক, কাম টু দা পয়েন্ট, আমরা এখানে ভার্ব ফর্ম আপনি যতগুলা নিয়েছেন এগুলা কিন্তু একটু মুখস্থ করবেন, হ্যাঁ, বেশি না, দেখবেন 20-30টা হয়েছে, এবং এইগুলা দিয়ে একটু বাক্য করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, মেক, মেড। মেক মানে হচ্ছে তৈরি করা, মেড মানে হচ্ছে তৈরি করেছিল, আর মেড মানে হচ্ছে তৈরি করিয়াছে। যেমন টেক, টেক মানে হচ্ছে নেওয়া, টেক, টেক মানে কি হবে, টেক মানে হচ্ছে নেওয়া। এরপর আরেকটা হচ্ছে টুক, টি ডাবল ও কে, টুক, টুক মানে নিয়েছিল বা নিয়েছিলাম। যেমন আমি তোমার বইটা নিয়েছিলাম, আই টুক ইওর বুক। আমি তোমার কলমটা নিয়েছিলাম, আই টুক ইওর পেন। সে আমার জামাটা নিয়েছিল, হি টুক মাই শার্ট। অর্থাৎ যখন পাস্ট টেন্স ব্যবহার করবেন, অতীতকাল, তখন আপনাকে এই টুক ব্যবহার করতে হবে। হ্যাঁ, ভার্ব ফর্মগুলো একটু ব্যবহার করা শেখেন, আপনি অতি সহজে ইংরেজি ভাষাটা শিখতে পারবেন। আর এই টেকেনটা কখন হবে, এই টেকেনটা হবে কখন, যখন আপনি পারফেক্ট টেন্স ব্যবহার করবেন, হতে পারে সেটা প্রেজেন্ট পারফেক্ট, হতে পারে সেটা পাস্ট পারফেক্ট, হতে পারে সেটা ফিউচার পারফেক্ট। হ্যাঁ, তাহলে এই পারফেক্ট টেন্সের বেলায় কিন্তু আমরা এই টেকেনটা ব্যবহার করব, অর্থাৎ ভি3। এই প্রথম অংশকে কি বলা হয়, টেকের এই যে সারিটা রয়েছে, এই সারিতে যত ওয়ার্ড, এগুলাকে বলা হয় ভি1 বা বেস ফর্ম। বেস ফর্ম মানে মূল ফর্ম। এই মাঝের যে অংশটা, এটাকে বলা হয় ভি2 ফর্ম বা পাস্ট ফর্ম, ভি2 বা পাস্ট ফর্ম, অতীতকালে যেগুলো ব্যবহার করে। আর এই তৃতীয় অংশ যেটা, এগুলোকে বলা হয় ভি3 ফর্ম। কি বলা হয় বলেন, ভি3 ফর্ম, হ্যাঁ, বা পাস্ট পার্টিসিপল ফর্ম, ভি3 ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা যাক, এগুলো নিয়ে আমরা অনেক সময় ব্যয় করেছি, এখন আমরা গতকাল আমরা কোন কোনগুলো দেখেছিলাম, প্রেজেন্ট টেন্সের 4টা দেখেছিলাম, এখন দেখবো পাস্ট টেন্সের 4টা। পাস্ট টেন্সের 4টা কিভাবে কমপ্লিট করা যাচ্ছে সেটা আমরা একটু দেখি। আচ্ছা, সেই শীটটা আমরা একটু সামনে নিয়ে আসি। পাস্ট টেন্স, টেন্স, পার্ট 1, জাস্ট ওকে। দেখেন, তাহলে আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা যদি একটু আবার আজকে করি, যেমন আমি কাজটি করি,
এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এটার কন্টিনিউয়াস টেন্স কি বলেছিলাম? আমি কাজটি করছি। আমি কাজ, হ্যাঁ না, করছি, হ্যাঁ আইএনজি, ইয়েস ধন্যবাদ, আইএনজি থাকে কন্টিনিউয়াস টেন্সে। আর এর পারফেক্ট টেন্সে কি হয়? আমি কাজটি করেছি। এখানে হ্যাজ বা হ্যাভ থাকে এবং ভার্বের ভি3 থাকে। আমি কাজটি করেছি। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এখানে হ্যাভ বিন বা হ্যাজ বিন থাকে এবং ভার্বের পর আইএনজি থাকে এবং সিন্স অথবা ফর থাকে। যেমন আমি 1 ঘন্টা ধরে অঙ্কটি করছি, আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলছি। যাই হোক, সেটা গতকাল শিখিয়েছিলাম। এখন আমরা ডিরেক্ট পাস্ট টেন্সে চলে যাই। ভালো করে লক্ষ্য করবেন, পাস্ট টেন্সের অর্থ হচ্ছে অতীতকাল। পাস্ট টেন্সের অর্থ হচ্ছে অতীতকাল। দেখেন, খুব ভালোভাবে শিখবেন আপনি আর আমি পার্সোনালি এখানে পড়াচ্ছি। কোনো সমস্যা হলে আমাকে বলবেন, একবার না, দুইবার না, আমি 10-15 বার আপনাকে বুঝাবো। হ্যাঁ, কিন্তু না বুঝে কখনো বলা যাবে না স্যার আমি বুঝেছি। আপনি যতবার বলবেন এবং কোনো বিষয় আপনি পরবর্তীতে মনে করেন আপনি বাসায় একা একা প্র্যাকটিস করতেছেন, পারতেছেন না, আমাকে হোয়াটসঅ্যাপে বা ফোনে নক দিবেন, আমি তখন ফ্রি থাকলে দেখাই দিব। হ্যাঁ, এই সাপোর্টটুকু পার্সোনাল ব্যাচে যারা পড়ে দিয়ে থাকি। আচ্ছা, তাহলে এখানে অতীতকাল হচ্ছে অর্থ কি? অতীতকালে কোনো কাজ হয়েছিল। অতীতে কোনো কাজ হয়েছিল অতীতকালে। যেমন আপনি বলছেন যে স্যার আমি 2023 সালে বাংলাদেশ থেকে চলে এসেছিলাম। আমি যদি বলি আমি গতকাল একটি আইফোন মোবাইল কিনেছিলাম, আইফোন আছে না, অ্যাপলের আইফোন। আমি যদি বলি আমি আমি বলি আমি গত সপ্তাহে পঞ্চগড় ভ্রমণে গিয়েছিলাম, দেখেন সময়টা কি অতীত হয়ে গেছে না? তাহলে এই যে অতীতকালে মানে যে কাজগুলো হয়ে গিয়েছে, চলে গিয়েছে যে সময়টা, এরকম বুঝালে সেই টেন্স গুলা হচ্ছে পাস্ট টেন্স। একদমই ঠিক। তাহলে ওই প্রেজেন্ট টেন্সের মতো পাস্ট টেন্সরাও কিন্তু 4 ভাই। কয় ভাই বলেন? 4 ভাই। এর বড় ভাইয়ের নাম হচ্ছে পাস্ট, এর বড় ভাইয়ের নাম হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। তারপরে যে ভাই, তার পাস্ট 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 পারফেক্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখেছেন, প্রেজেন্ট টেন্সেও ঠিক একই ছিল, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না? এখানেও কিন্তু ঠিক সেই একই। ইয়েস। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন আমি ব্যবহারগুলো একটু দেখাচ্ছি, দেখবেন ছোটবেলা সেটা আবার মনে পড়ে যাবে। তাহলে এখানে বলা হচ্ছে যে পাস্ট টেন্সের ভিতরে কি বললাম? যে পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলো শিখে এগুলো দিয়ে আমরা আবার কথা বলবো। যেমন পাস্ট ইনডেফিনিট টেন্স ডিসক্রাইবস অ্যান অ্যাকশন কমপ্লিটেড ইন দ্য পাস্ট অর হ্যাবিট অফ পাস্ট। অর্থাৎ সাধারণভাবে অতীতকালে কোনো কাজ শেষ হয়েছিল, সাধারণভাবে অতীতকালে শেষ হয়েছিল। যেমন আপনি আমাকে বললেন, স্যার আমি গতকাল এখানে একটা পার্কে ঘুরতে গিয়েছিলাম। স্যার আজকে সকালে আমি ভাত খেয়েছিলাম। হুম, আমি আজকে আমার দেশের বাড়িতে কথা বলেছিলাম। এই যে দেখেন, আমি বাজারে গিয়েছিলাম। স্বাভাবিকভাবে অতীতকালে, এটা 1 সপ্তাহ আগেও হতে পারে, 10 দিন আগেও হতে পারে, যে কোনো অতীতে এই লোকটা এই কাজটি করেছিল, তাই বলছে যে আমি বাজারে গিয়েছিলাম। তারা ভাত খেয়েছিল, খেয়েছিল বা খেলো, এটা একই কথা। এই যে দেখেন, খেয়েছিল বা খেলো, একই কথা, একই মিনিং। তারা ক্রিকেট খেলেছিল। হ্যাঁ, তারপরে বর্ণা আমাকে একটি উপহার দিয়েছিল। হুম, আমি একটি প্রাইভেট কার কিনেছিলাম। বুঝতে পারছেন? অর্থাৎ সাধারণভাবে অতীতকালে যে কাজ হয়েছিল, সাধারণভাবে অতীতকালে যে কাজ হয়েছিল সেগুলা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। হ্যাঁ, পাস্ট ইনডেফিনিট টেন্স। এই যে বাংলা ক্রিয়ার শেষে, বাংলা ক্রিয়ার শেষে এই শব্দগুলা থাকবে। কোথায় থাকবে? বাংলা ক্রিয়ার শেষে। কোথায় বলেন? বাংলা ক্রিয়ার শেষে। হ্যাঁ, লাম লেম, লাম লেম ল, তাম তেম ত ইত্যাদি থাকবে। হ্যাঁ, লাম লেম ল, তাম তেম ত ইত্যাদি এগুলা থাকলে তখন সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। আর এই পাস্ট ইনডেফিনিট টেন্সের বাংলা অর্থটা হচ্ছে সাধারণ অতীতকাল। কি বললাম বলেন? সাধারণ অতীত। হ্যাঁ, যেমন এই যে আমি বাজারে গিয়েছিলাম, তারা ক্রিকেট খেলেছিল, বর্ণা আমাকে একটা হুম হুম হুম। হ্যাঁ হ্যাঁ, সেটা তো প্রেজেন্ট টেন্স। হ্যাঁ, হ্যাঁ, ওটা মনে রাখার দরকার নেই, ওটা ছিল হচ্ছে প্রেজেন্ট টেন্স। আপনি যেটা বলছেন ওটা হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে পাস্ট টেন্স পড়তেছেন। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে পাস্ট ফর্ম। ঠিক আছে, বিষয়টা একটু মনে রাখতে হবে। এটা হচ্ছে আমি এখন পড়াচ্ছি, এটা হচ্ছে পাস্ট ফর্ম। অর্থাৎ বলা হচ্ছে যে
আমি ভাত খেয়েছিলাম, তারা ক্রিকেট খেলেছিল, এখানে বর্তমান কালের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটা হচ্ছে অতীতে করেছিলাম। এই যে বললাম যে সে 1 মাস আগে বাড়ি এসেছিল, তারা ক্রিকেট খেলেছিল, অর্থাৎ এটা হচ্ছে পাস্ট ফর্ম, পাস্ট ইনডেফিনিট টেন্সের এই বাক্যগুলা। পাস্ট ইনডেফিনিট মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে কি হচ্ছে, এইটা শিখলাম হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। এর গঠন প্রণালীটাও খুবই সহজ, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্বের ভি টু, ওই যে দেখিয়েছি না, যেমন আপনি পড়েছিলেন টেক মানে নেওয়া, টুক মানে নিয়েছিল, মাঝের যে সারি, মাঝের যে অংশ, ওই ভার্ব ফর্মটা সাবজেক্টের পরে বসাতে হবে। এই যে দেখেন এখানে বলছে যে আমি বাজারে গিয়েছিলাম, তাহলে এখানে গো মানে হচ্ছে যাওয়া, পড়েছিলেন, তাহলে এখানে ওয়েন্ট ব্যবহার করেছি। এই দেখেন কি ব্যবহার করেছি বলেন, ওয়েন্ট। হ্যাঁ, এই ওয়েন্টটা হচ্ছে ভার্বের ভি টু ফর্ম, ইয়েস। তাহলে সাবজেক্ট, এই দেখেন বলেছে যে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম অফ ভার্ব বা ভি টু, একই কথা, পাস্ট ফর্ম বা ভি টু প্লাস এক্সটেনশন, এক্সটেনশন মানে বাকি অংশ। যেমন এই যে আই ওয়েন্ট টু দা মার্কেট, এই টু দা মার্কেট এটা হচ্ছে এক্সটেনশন, এই টু দা মার্কেট এটা হচ্ছে এক্সটেনশন। তাহলে এটা দিয়ে আপনি নিজে নিজে বাক্য তৈরি করতে পারবেন যে আমি বাজারে গিয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম, আমি বই পড়েছিলাম, আমি একটা কলম কিনেছিলাম, আমি জামা কিনেছিলাম, তারা মাছ ধরেছিল, তারা ছবি এঁকেছিল, তারা গান গেয়েছিল। অনেক বাক্য বলতে হবে, হ্যাঁ, সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করতে হবে। সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করলে তাহলে সেই জিনিসটা খুব পাকাপোক্তভাবে আমাদের ব্রেনের ভিতরে থাকবে। বুঝতে পেরেছেন? তাহলে এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, শেষ করলাম। পাস্ট কন্টিনিউয়াস টেন্সেও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেমন ভার্বের পর আইএনজি থাকে, এখানেও দেখেন ভার্বের পর আইএনজি থাকে। এই যে একটা শব্দ দেখেন প্লেইং, হ্যাঁ, প্লেইং, তারা ফুটবল খেলছিল, দে ওয়ার প্লেইং ফুটবল, কি হবে, তারা ফুটবল খেলছিল, দে ওয়ার প্লেইং ফুটবল। পাখিরা আকাশে উড়ছিল, হ্যাঁ, কি হবে বলেন, পাখিরা আকাশে উড়ছিল, দ্য বার্ডস ওয়ার ফ্লাইং, ফ্লাই মানে ওড়া। হুম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও ভার্বের পর আইএনজি থাকে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সেও ভার্বের পর আইএনজি থাকবে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের পার্থক্যটা হলো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে কি ছিল বলেন তো, সাবজেক্টের পরে অ্যাম ইজ আর থাকে, সাবজেক্টের পরে কি থাকে, অ্যাম ইজ আর থাকে, সাবজেক্টের পরে অ্যাম ইজ আর থাকে। আর এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে দেখেন সাবজেক্টের পরে ওয়াজ ওয়্যার থাকে, যেমন সে একটি বই পড়িতেছিল, অর্থাৎ এটা অতীতকালে, হ্যাঁ, সে একটা বই পড়িতেছিল, কি হবে, হি ওয়াজ রিডিং দ্য বুক। তারা ফুটবল খেলছিল, তারা ফুটবল খেলছিল, দে খেলছিল, অর্থাৎ অতীতকালে, অতীতকালে চলমান ছিল, অতীতকালে এটা ঘটছিল বা চলছিল, চলমান ছিল, দে ওয়ার প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছিল। পাখিরা আকাশে উড়ছিল, দ্য বার্ডস ওয়্যার ফ্লাইং ইন দ্য স্কাই। আচ্ছা, এই বাক্যটাকে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করা হয় তখন কেমন শোনা যাবে, পাখিরা আকাশে উড়ছে, আকাশে উড়ছে, তারা ফুটবল খেলছিল, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে তারা ফুটবল খেলছে। সে বইটি পড়িতেছিল বা পড়ছিল, এটা হবে সে বইটি পড়ছে, সে বইটি পড়ছে। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স এরা কিন্তু ভাই ভাই, আপন ভাই। হুম, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে অ্যামিজার দিয়ে ভার্বের পর আইএনজি দিতে হয়, আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে অজয়ের দিয়ে ভার্বের পর আইএনজি দিতে হয়। শুধু পার্থক্য হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে অ্যামিজার বসে, আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে অজয়ার বসে, আর কোনো পার্থক্য না। আর ইউ ওকে? এই ওয়ারটা বসে কোথায়, যেমন দেখেন এই যে এখানে সাবজেক্ট বসিয়েছি দে, এই বাক্যটা দেখেন সাবজেক্ট কি বসিয়েছি, দে, এই দের পরে কিন্তু আপনাকে এখানে ওয়ার দিতে হবে। কেন ওয়ার? কারণ দে হচ্ছে একটা প্লুরাল শব্দ, বহু বচন, দে মানে তারা, এখানে ভার্বটাও প্লুরাল হবে। এই ওয়ার বসে যখন সাবজেক্ট প্লুরাল হয়। আর এই উপরে দেখেন হি বসেছে, হি মানে সে পুরুষ, একজন, এই জন্য এরপরে ওয়াজ বসেছে। একজন হলে ওয়াজ বসে, আর বহুজন হলে ওয়ার বসে, মনে রাখবেন। হুম, ওয়ার মানে ওয়াজ বা ওয়ার মানে হচ্ছে ছিল বা হয়েছিল। এই যে ছিল বা হয়েছিল, হ্যাঁ, প্রশ্ন করতে হবে, প্রচুর প্রশ্ন করতে হবে, না জানলে লজ্জা করা যাবে না, প্রশ্ন করতে হবে, প্রশ্ন করে করে এগুলা ক্লিয়ার করতে হবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে, ইয়েস, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স শিখালাম। এটা কিভাবে বুঝবেন পাস্ট কন্টিনিউয়াস, ভার্বের শেষে বাংলা ক্রিয়ার শেষে দেখেন এইগুলা থাকে, তেছিল, তেছিলাম, তেছিলেন, হ্যাঁ, এইগুলা থাকে কোথায়, বাংলা ক্রিয়ার শেষে আইএনজি থাকবে, ইয়েস, বাংলায় হচ্ছে যেমন
সে বইটি পড়ছিল, তারা ফুটবল খেলছিল, পাখিরা আকাশে উড়ছিল, এগুলা হচ্ছে বাংলা ক্রিয়া শেষে কি থাকে বলেন? বাংলা ক্রিয়া শেষে তেছিল, তেছিলেন এইগুলা থাকে। আচ্ছা, এবার দেখবো পাস্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, কি দেখবো বলেন তো? পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এটা একটু পড়ে ফেলেন, কি আছে? অতীতকালে দুটি কাজ। হুম, বলেন। হুম, হুম, হুম। ইংলিশের সংজ্ঞাটা পড়েন, ইংলিশের সংজ্ঞাটা পড়েন। দ্য পাস্ট পারফেক্ট টেন্স ইন্ডিকেটস। that come from in the past. Past indefinite tense is used in the school, na, school, সেকেন্ড, সেকেন্ড, হ্যাঁ, sentence. সেকেন্ড অর দ্য লেটার অ্যাকশন, এটা সেকেন্ড অ্যাকশন। অর্থাৎ সংজ্ঞাটা আগে ভালো করে বুঝতে হবে। বলা হচ্ছে অতীতকালে, আমরা এখন যেহেতু পাস্ট টেন্স পড়তেছি, পাস্ট টেন্সটা হচ্ছে চার ভাই: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা এখন তৃতীয় নাম্বারটা পড়তেছি, পাস্ট পারফেক্ট টেন্স। এই টেন্সটার সংজ্ঞাটা হচ্ছে, কিভাবে চিনবো এটা পাস্ট পারফেক্ট টেন্স? অতীতকালে দুটি কাজ হবে পাশাপাশি সময়ে। ভালো করে খেয়াল করি আমরা, অতীতকালে পাশাপাশি সময়ে দুটি কাজ হবে। তো এই দুটি কাজের ভিতরে যে কাজটি একটু আগে শেষ হবে ওইটাকে পাস্ট পারফেক্ট টেন্স বলে, আর যে কাজটি একটু পরে শেষ হবে সেইটাকে পাস্ট ইনডেফিনিট টেন্স বলে। অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সের ভিতরে দুইটা টেন্স থাকে, দুইটা কাজের ভিতরে যে কাজটি আগে হবে সেটাকে কি বলে? পাস্ট পারফেক্ট টেন্স। আর যে কাজটি পরে হবে সেটাকে পাস্ট ইনডেফিনিট। ইনডেফিনিট মনে রাখেন। এবার সংজ্ঞাটা এক্সাম্পল দেখি। যেমন দেখেন, আমি স্কুলে যাওয়ার পূর্বেই সে বাড়ি এসেছিল। আচ্ছা, আপনি নিজে নিজে বলেন দুইটা কাজের ভিতরে কোন কাজটা আগে হচ্ছে? আমি স্কুলে যাওয়ার পূর্বেই সে বাড়ি এসেছিল। থ্যাংক ইউ, সে বাড়ি এসেছিল তা। এটা ঠিক বলেছেন, আমি স্কুলে যাওয়ার পূর্বেই সে বাড়ি এসেছিল। তাহলে সে বাড়ি এসেছিল, সে বাড়ি এসেছিল, এটা করতে হবে পাস্ট পারফেক্টের নিয়ম অনুসারে। আর আমি স্কুলে যাওয়া, এই যে আমি স্কুলে যাওয়ার, হুম, এটা করতে হবে পাস্ট ইনডেফিনিটের নিয়ম। বিষয়টা কি বুঝতে পারছেন? আরেকবার দেখবো তো। অবশ্যই। এবং আমি আরেকটু বুঝাই, দেখেন, আমি খাওয়ার আগেই ট্রেনটা ছেড়ে দিল। আমি খাওয়ার আগেই, আমার বাড়ির পাশে একটা রেল স্টেশন রয়েছে। তো বলা হচ্ছে আমি ভাবছি যে আমি খেয়ে দিয়ে তারপর ট্রেনে উঠে বেড়াতে যাব। তো আমি খাওয়া শেষ করে পারি নাই, তার আগে ট্রেনটা ছেড়ে দিল। কোন কাজটা আগে হচ্ছে? ট্রেনটা ছেড়ে দিল, তাই না? এটা পাস্ট পারফেক্টের নিয়ম অনুসারে করতে হবে। আর আমি খাওয়ার আগেই, বা আমি খাওয়ার, আমার ভাত খাওয়া, আমি খাওয়া, এটা করতে হবে পাস্ট ইনডেফিনিটের নিয়মে। এই দুইটা বিষয় যদি বুঝতে পারেন, পাস্ট পারফেক্ট টেন্স একেবারে সহজ হয়ে যাবে। যেমন দেখেন, দ্বিতীয় বাক্য, আমি স্কুলে যাওয়ার পূর্বেই সে বাড়ি এসেছিল। তাহলে এখানে কোন কাজটা পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুসারে করব? সে বাড়ি এসেছিল। তাহলে সে বাড়ি এসেছিল, এটা পাস্ট পারফেক্টের নিয়ম অনুসারে করব। তো প্রেজেন্ট পারফেক্টে যেমন সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ বসে, কি বসে? হ্যাজ বা। আর পাস্ট পারফেক্ট টেন্সে সাবজেক্টের পরে হ্যাড বসে। এই দেখেন, এখানে একটা সাবজেক্টের পরে হ্যাড বসিয়েছি। কি বসিয়েছি বলেন? হ্যাড। হুম, যেমন দেখেন, হি হ্যাড কাম হোম, এইটুকের অর্থ হচ্ছে সে বাড়ি এসেছিল। তো এখানে হ্যাড কেন ব্যবহার করলাম? যেহেতু এটা পাস্ট পারফেক্টের নিয়ম অনুসারে এখানে হ্যাড দিতে হবে। এই বাক্যটুকু করলাম পাস্ট পারফেক্টের নিয়ম অনুসারে, সে বাড়ি এসেছিল। আচ্ছা, এরপর এই যে, এরপরে বিফোর, বিফোর মানে কি বলেন তো? বিফোর মানে হচ্ছে পূর্বে। এই যে বলছে যে আমি স্কুলে যাওয়ার পূর্বেই সে বাড়ি এসেছিল, এই পূর্বে ইংরেজি কি? বিফোর। আর আমি স্কুলে যাওয়া, আমি স্কুলে যাওয়া, এইটুকু হবে পাস্ট ইনডেফিনিটের নিয়মে। তাহলে আমি স্কুলে যাওয়া মানে কি? আমি স্কুলে গিয়েছিলাম। এর ইংলিশটুকু কি হবে? আই ওয়েন্ট টু স্কুল। কি হবে বলেন? কেন ওয়েন্ট হবে? কারণ গো মানে যাওয়া, আর পাস্ট ইনডেফিনিটে আমি বলেছিলাম যে এখানে ভি অন হবে না, ভি টু হবে।
তো ওয়েন্ট কোথা থেকে আসলো? গো থেকে। কোথা থেকে আসলো বলেন? গো থেকে। গো এর গো এর ভি টু ফর্ম হচ্ছে ওয়েন্ট। এই জন্য বলছি যে এই ভার্বের টু ফর্ম এইগুলো মুখস্থ করবেন, হ্যাঁ, এগুলো বেশি বেশি পড়বেন। তো দেখেন খুব সহজে আমরা পাস্ট পারফেক্ট টেন্স শিখে ফেললাম। যদি কখনো এরকম আপনার সামনে কোনো বাক্য আসে যে বড় একটা বাক্য, ওই বাক্যের ভিতরে দুইটা পার্ট রয়েছে, যেমন ডাক্তার আসিবার, হ্যাঁ, বিফোর মানে পূর্বে, আবার কখনো কখনো আফটারও থাকতে পারে, আফটার মানে পরে। এই বাক্যটা যদি এইভাবে বলতাম যে আমি স্কুলে যাওয়ার পরে সে বাড়ি এসেছিল, তখন বাক্যটা একটু অন্যভাবে করতে হতো। আমি স্কুলে যাওয়ার পরে সে বাড়ি এসেছিল, তাহলে কোন কাজটা আগে হচ্ছে? আগে আমি স্কুলে চলে যাচ্ছি, তারপরে সে বাড়ি আসতেছে, তাই না? আমি স্কুলে যাওয়ার পরে সে বাড়ি এসেছিল। তাহলে এখানে বাক্যটা কিভাবে করতে হবে? পরে। ধন্যবাদ। অর্থাৎ বিফোরের, যেখানে বিফোর থাকবে তার আগে হ্যাড এর কাজটা করতে হবে, হ্যাড প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসাতে হবে। আর যদি কখনো পরে থাকে, পরে, তখন পরে ইংরেজি হচ্ছে আফটার। এই আফটারের পরে গিয়ে হ্যাড এর কাজটা করতে হবে। অর্থাৎ আমি স্কুলে যাওয়ার পূর্বে সে বাড়ি এসেছিল, এই যে বাক্যটা এটা লিখেছি, হি হ্যাড কাম হোম বিফোর আই ওয়েন্ট টু স্কুল। আর যদি বাক্যটা এইভাবে লিখতাম, আমি স্কুলে যাওয়ার আগে সে বাড়ি এসেছিল, আমি স্কুলে যাওয়ার পরে সে বাড়ি এসেছিল, তখন কি হতো? তখন হতো, দেখেন আগে কিন্তু আমি স্কুলে যাচ্ছি, তখন আই হ্যাড, বা হি কেম হোম, হি কেম হোম, সে বাড়ি এসেছিল, আফটার আই হ্যাড গো ওয়েন্ট গন। এই যে স্কুলে যাওয়া, তাহলে গন হবে আফটার আই হ্যাড গন টু স্কুল। অর্থাৎ আফটারের পরে হ্যাড দিতে হয়, আর বিফোরের পূর্বে হ্যাড দিতে হয়। এই যে দেখেন এখানে রয়েছে আমি স্কুলে যাওয়ার পূর্বেই সে বাড়ি এসেছিল, তাহলে কি হবে? হি হ্যাড কাম হোম বিফোর আই ওয়েন্ট টু স্কুল। হি হ্যাড কাম হোম বিফোর আই ওয়েন্ট টু স্কুল। হুম। আচ্ছা, এটা একটু দেখলে আপনি বুঝতে পারবেন, এখানে বিস্তারিত সব লেখা রয়েছে। আচ্ছা, এরপর দেখব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কি দেখতে হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হুম। যেমন অতীতকালে কোনো কাজ বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলছিল। অতীতকালে কোনো কাজ আরম্ভ হয়ে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলছিল এমন বুঝালে তখন তাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন দেখেন এখানে উদাহরণ দিয়েছি, ট্রেন আসার পূর্বে তারা তাস খেলতেছিল। অর্থাৎ এখানেও কিন্তু একটা কন্টিনিউয়াস চলমান ভাব থাকবে। আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি ছিল? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, আমি 1 ঘন্টা ধরে ঘুড়ি উড়াচ্ছি, তারা 2 ঘন্টা ধরে মাছ ধরছে। এইগুলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর এখানে দেখেন ট্রেন আসার পূর্বে তারা খেলিতেছিল, অর্থাৎ খেলাটা চলমান ছিল। তুমি মোবাইল ফোনে কল করার পূর্বে আমি বই পড়িতেছিলাম। আমি যখন তার সাথে দেখা করতে আসলাম তখন সে টেলিভিশন দেখতেছিল। সে সকাল থেকে ফুটবল খেলতেছিল। সে সকাল থেকে ফুটবল খেলতেছিল। এইটা যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বলতাম, তখন কি হতো? সে সকাল থেকে ফুটবল খেলছে। সে সকাল থেকে ফুটবল খেলছে, অর্থাৎ বর্তমান কালে চলমান আছে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর যখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো, তখন কি হবে? তখন হবে সে সকাল থেকে ফুটবল খেলতেছিল। এখানে একটা, এই পাস্ট টেন্সে মনে রাখবেন সব সময় একটা ল আসবে, লাম লেম ল তাম তেম ত। লাম লেম ল তাম তেম ত। যেমন তাম তেম তো একটা ছন্দ দিয়ে দিলাম, হ্যাঁ, একটা ছড়া বা একটা ছন্দ। এইটা দেখেন বলছে সে সকাল থেকে ফুটবল খেলতেছিল। হি হ্যাড বিন প্লেইং ফুটবল সিন্স মর্নিং। হি হ্যাড বিন প্লেইং ফুটবল সিন্স মর্নিং। এটা প্রেজেন্ট টেন্সে কি হতো? হি হ্যাজ বিন প্লেইং ফুটবল, এই হ্যাড বিন এর বদলে শুধু হ্যাজ বিন হতো। হি হ্যাজ বিন প্লেইং ফুটবল সিন্স মর্নিং। সে সকাল থেকে ফুটবল খেলতেছিল। সে সকাল থেকে ফুটবল খেলতেছিল, দেখেছেন? হ্যাঁ। তাহলে এইটা হচ্ছে পাস্ট টেন্সের 4টা টেন্স আমরা শিখে ফেললাম: পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এন্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই ক্লাস রেকর্ড একবার দেখলে বাদ বাকিটুকু আপনার আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা একটু প্রেজেন্টেশন দিতে হয় কিভাবে,
এটা একটু দেখবো যে ইংলিশে কিভাবে কথা বলাটা আমরা শুরু করি, তাই না? প্রেজেন্টেশন। জি। দেখেন, প্রেজেন্টেশন দিতে গেলে প্রথমে মানুষের সামনে আমাদেরকে ভদ্রভাবে কথা বলতে হয়, তাই না? তো আমরা কিভাবে ভদ্রভাবে কথা বলি সেটা একটু দেখি। প্রেজেন্টেশন, এখানে নয়, এখান থেকে নিয়ে আসি। প্রেজেন্টেশন, ওকে। দেখেন, যখন আমি যদি বলি যে আপনি এখন মোবাইল ফোন নিয়ে একটু কথা বলবেন, বা আপনি এখন বাংলাদেশে করোনা ভাইরাসের আবার একটু উপদ্রব দেখা যাচ্ছে, বা ট্রাফিক জ্যাম ঢাকা শহরে, বা যে কোনো বিষয় নিয়ে যদি একটু কথা বলি, মাই সেলফ, অথবা ইওর ফেভারিট পোয়েট, ইওর ফেভারিট হবি। তো কথা বলতে গেলে প্রথমে এইভাবে শুরু করতে হয়। আপনি একটা ডেস্কের সামনে, টেবিলের সামনে দাঁড়িয়েছেন, কথাটা বলবেন কিভাবে বলতে হবে? গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ, দিস ইজ বর্ণা। এখানে নামটা বলতে হবে। এট ফার্স্ট আই উড লাইক টু থ্যাঙ্কস মাই অনারেবল স্যার। আমি প্রথমে আমার সম্মানীয় স্যারকে ধন্যবাদ জানাতে চাই। ফর গিভিং মি সাচ এ চান্স, আমাকে এমন একটা সুযোগ করে দেওয়ার জন্য। টু সে আ ফিউ ওয়ার্ডস অ্যাবাউট দ্য সিলেক্টেড টপিক ইন ফ্রন্ট অফ ইউ, আপনাদের সামনে এই নির্ধারিত টপিকের উপরে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি আমার স্যারকে ধন্যবাদ দিতে চাই। টুডেস টপিক ইজ, এখানে বলবেন, মনে করেন আপনি বললাম মোবাইল ফোন নিয়ে কথা বলেন, তারপর যদি বলি আপনি বাস স্ট্যান্ড, তারপরে বুক ফেয়ার, বিভিন্ন বিষয় প্যারাগ্রাফ রয়েছে, এর উপরে কথা বলতে হবে, বুক ফেয়ার, তাই না? তো বলতে হবে টুডেস টপিক ইজ মোবাইল ফোন, আজকের টপিকটা হচ্ছে মোবাইল ফোন। এরপর বলবেন ডিয়ার অডিয়েন্স, অডিয়েন্স মানে হচ্ছে দর্শক বৃন্দ। ডিয়ার অডিয়েন্স বলে এই কথা বলা আপনি শুরু করলেন, হ্যাঁ। এইভাবে আপনি বডি অফ দ্য লেটার, আপনার মনে যা কিছু আসে আপনি বললেন, কিন্তু শুরুটা এইভাবে করতে হবে। যদি সকালবেলায় এই অনুষ্ঠানটা হয় তাহলে গুড আফটারনুন না বলে বলতে হবে গুড মর্নিং টু এভরিওয়ান, হ্যাঁ। যদি রাত্রে হয় তাহলে গুড নাইট টু এভরিওয়ান, গুড ইভিনিং টু এভরিওয়ান, গুড ইভিনিং টু এভরিওয়ান। এইভাবে আপনি বডিটা এখানে বলবেন মূল সারাংশ বলে, শেষে আপনি এইটা বলতে পারবেন যে দ্যাটস অল অ্যাবাউট মি, আমার তরফ থেকে এইটুকু থাকলো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইওর কাইন্ড অ্যাটেনশন, মনোযোগ সহকারে শোনার জন্য সবাইকে ধন্যবাদ। স্টে ওয়েল, সি ইউ নেক্সট। স্টে ওয়েল, সি ইউ নেক্সট, সবাই ভালো থাকবেন, পরবর্তীতে আবার দেখা হবে, হ্যাঁ, সি ইউ নেক্সট, এটা বলে শেষ করবেন। এইভাবে কিন্তু আপনাকে যে কোনো বিষয়ের উপরে প্রেজেন্টেশন দেওয়া শিখতে হবে। মনে করেন আপনি জার্মানিতে যাওয়ার জন্য আপনি বাংলাদেশে আসলে আপনাকে, আপনার কি আইএলটিএস করা আছে? আইএলটিএস যদি না থাকে একটা, তাহলে, হুম, হ্যাঁ, হুম, হুম, হুম। আ- আচ্ছা, আচ্ছা, তো যদি আইএলটিএস যদি পরিচিত কেউ না থাকে তাহলে লাগবে না, কিন্তু আপনাকে বিভিন্ন প্রসেসের মাধ্যমে যেতে হলে আইএলটিএস অবশ্যই লাগবে। তো আইএলটিএস দিতে গেলে আপনাকে কিন্তু ভাইবা বোর্ডে এইভাবে প্রেজেন্টেশন দিতে হবে। যে কোনো জায়গায় আপনি চাকরির জন্য বলেন, বা অন্যান্য জায়গায় আপনাকে এই প্রেজেন্টেশন, উপস্থাপনা, এটা আপনাকে করতে হবে, হ্যাঁ। তো যে সিস্টেমটা দেখালাম, এই শীটটা আমি দিয়ে দিব, এইটা একটু ফলো করবেন, হ্যাঁ। এরপর দেখেন বলছে যে ইন্ট্রোডিউস ইওর সেলফ। ইংলিশে আপনি মনে করেন একটা চাকরির জন্য বাংলাদেশে আসছেন, একটা ভাইবা দিতে গেছেন ঢাকায়। তো আপনাকে বললো যে ইন্ট্রোডিউস ইওর সেলফ ইন ইংলিশ, ইংরেজিতে আপনি নিজেকে বর্ণনা করুন, ইংরেজিতে নিজেকে বর্ণনা করুন। তখন কিভাবে বলবেন? আসসালামু আলাইকুম, দেখেন এখানে লিখেছি, এটা পড়েন তো কি লেখা আছে প্রথম থেকেই। হ্যাঁ, আসসালামু আলাইকুম, এই যে টপিক ইন্ট্রোডিউস ইওর সেলফ। হুম, হুম, হুম। Morning, you all. Well, I am so glad to introduce ইন্ট্রোডিউস মাই myself সেলফ। হুম, হুম, to হুম। এটা হচ্ছে ইন্ট্রোডিউস, ইন্ট্রোডিউস মানে পরিচয় করিয়ে দেওয়া। ইন্ট্রোডিউস মাই সেলফ। হুম, 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 my next corner. হুম। So, thank you, sir. হুম। এটা হচ্ছে দিস ইজ মিস্টার সৈকত, এখানে আপনি বলবেন দিস ইজ মিসেস বর্ণা, আই এম 25 ইয়ার্স ওল্ড। হুম, হুম, I'm হুম, fine.
আই এম বাংলাদেশি বাই বার্থ, বাংলাদেশি মানে জন্মসূত্রে আমি বাংলাদেশের নাগরিক। আই এম বাংলাদেশি বাই বার্থ, আমি জন্মসূত্রে বাংলাদেশের। তারপর is হুম, door হুম, and present tense. I am live at Dhaka. I am a student. I am having my uh, again হুম। under undergraduate graduate এটা উচ্চারণ হবে program. আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম, আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম। হুম। হুম। Language. লিটারেচার, লিটারেচার। হুম। ব্যাচেলর, ব্যাচেলর ডিগ্রি, ডিগ্রি ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সিটি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। আই এম ফ্রম মুসলিম মিডিল ক্লাস ফ্যামিলি। মাই ফ্যামিলি কনসিস্ট অফ মেম্বার্স। মাই প্যারেন্টস লাভলি ফোর ব্রাদার্স and only sister. My father is a businessman. Hmm. 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 Sports, football, cricket. Hmm. Hmm. I am interested in media, অর্থাৎ আমি মিডিয়ায় আমি আগ্রহী, অর্থাৎ খবর দেখা, গান শোনা এগুলা। মাই ফিউচার প্ল্যান ইজ টু বি আ টিচার, আমার ভবিষ্যৎ। মাই ফিউচার প্ল্যান ইজ টু বি আ টিচার, দ্যাটস অল অ্যাবাউট মি। থ্যাংক ইউ ফর প্যাশেন্স হেয়ারিং। কি বললাম? থ্যাংক ইউ ফর প্যাশেন্স হেয়ারিং, অর্থাৎ ধৈর্য সহকারে আমার। হুম, অবশ্যই। এবং এইটা হচ্ছে, হ্যাঁ, রিডিংটা প্র্যাকটিস করানোর জন্য এটা দিয়েছি। হ্যাঁ, আপনি এটা ঠিক করে, এবং এটা হচ্ছে আপনার হোমওয়ার্ক, এটা সঠিকভাবে উচ্চারণ করে আপনি পড়ে এটা কিছুটা মুখস্থ টাইপের করে রাখবেন। আপনি দেখেই পড়বেন, কিন্তু দ্রুত পড়ে যেতে হবে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ইউ অল। ওয়েল, আই এম গ্ল্যাড টু ইন্ট্রোডিউস মাই সেলফ, মাই নেম ইজ বর্ণা। I am 25 years old. I am Bangladeshi by birth. My home district is Panchgod. At present, I am living in Hong Kong. অর্থাৎ দ্রুত আপনাকে বলতে হবে। তো এই কাজটা আপনার থাকলো। আরেকটা কাজ থাকবে হচ্ছে, এই যে ভার্ব ফর্মে যে শীটটা আমি দেখিয়েছিলাম, এই ভার্ব ফর্মটা পড়বেন। আরেকটা কাজ দিচ্ছি, সেটা হচ্ছে এই যে পাস্ট টেন্সের যে চারটা টেন্স আমি পড়ালাম, পাস্ট ইনডেফিনিট, কন্টিনিউয়াস পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এইখান থেকে যদি সম্ভব হয় আপনি পাস্ট ইনডেফিনিট থেকে দুইটা বাক্য, পাস্ট কন্টিনিউয়াস থেকে দুইটা বাক্য, পাস্ট পারফেক্ট থেকে দুইটা বাক্য, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে দুইটা বাক্য আপনি তৈরি করে রাখবেন। আর ইউ ওকে? অর্থাৎ এইভাবে এই বাক্যগুলো তিনটা আইটেমের পড়া দিলাম, টেন্স থেকে একরকম, ভার্ব ফর্ম গুলো একটু মুখস্থ করবেন, আর কেবল যেটা দিলাম যে ইন্ট্রোডিউস ইউর সেলফ। এইভাবে, অর্থাৎ এই পড়াগুলো আমাদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে করতে হবে, এবং আস্তে আস্তে আরো প্রেসার নিতে হবে, আরো বেশি করে পড়া দিব, আরো দ্রুত দৌড়াইতে হবে, দ্রুত আগাইতে হবে। আমাদেরকে ল্যাঙ্গুয়েজটা, ল্যাঙ্গুয়েজটা 2-3 মাসের ভিতরে আমাদেরকে কভার করতে হবে, যেন আপনি ফ্লুয়েন্টলি বলতে পারেন। You have to learn this language as a fluent speaker, as a native speaker, as the foreigner speaks in English. যখন দেখবেন আমেরিকানরা, ব্রিটেনের লোকজন কথা বলে, বা আপনার ওখানে যদি কেউ আমেরিকান বা বাহিরের কান্ট্রির কেউ থেকে থাকে, বা আপনার কোনো আমেরিকান ফ্রেন্ড থেকে থাকে, হ্যাঁ, দেখবেন তারা একেবারে ফ্লুয়েন্টলি কথা বলে। হ্যাঁ, হ্যাঁ, উচ্চারণ শোনেন। হুম, 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 হুম। শোনেন, এই গ্রামার গুলো আগে একটু আপনাকে শিখাই, তারপরে ওদের যে অ্যাকসেন্ট, ওদের যে উচ্চারণ ভঙ্গিমা, এগুলাও আস্তে আস্তে শিখাবো। এরও শীটপত্র আছে আমার কাছে, এবং এগুলো
কিভাবে ঠিক ওদের মতো, যেমন আমরা একটা শব্দ বলি ফাদার, ফাদার মানে বাবা, তাই না? কিন্তু ব্রিটিশরা যখন কথা বলে, ইউকে তে যারা থাকে ব্রিটিশ বলা হয়, ওরা কিন্তু ফাদার বলে না। ওরা ওই শেষের রটা কিন্তু উচ্চারণ করে না। ফাদা, দিস ইজ মাই ফাদা, হি ইজ মাই ফাদা, মিস্টার করিম ইজ মাই ফাদা। তো এই উচ্চারণগুলোও আপনাকে দেখাবো। তো আগে হচ্ছে গ্রামারের এই সহজ আইটেমগুলো দেখতে হবে, বুঝতে হবে, তারপর আমরা ওই অ্যাকসেন্ট গুলো দেখবো। একটা মাস ক্লাস যখন হয়ে যাবে, তখন ওই অ্যাকসেন্টের উপরে আমরা ক্লাসে চলে যাব, কিভাবে একেবারে ঠিক ব্রিটিশদের মতো করে কথা বলতে হয়, সেই ক্লাসগুলো আপনি পাবেন। আর ইউ ওকে? তো ঠিক আছে, এই যে পড়াগুলো দিলাম এইগুলো পড়বেন, আর যদি কখনো পড়তে বসে কোনো সমস্যা হয় আমাকে ভয়েস রেকর্ড করে হোয়াটসঅ্যাপে পাঠাবেন, আমি সেইগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো হুম, আচ্ছা আচ্ছা, তা অবশ্যই করবেন, আর যদি না পারেন তাহলে আমি তো থাকলামই, হ্যাঁ। আর যেহেতু আমি কয়েকটা দিন বিগত কয়েকটা দিন আমি ক্লাস নিতে পারিনি, তো ওই যে গ্যাপগুলো ছিল ওই গ্যাপগুলো আমি টেনে উঠাচ্ছি, আমি পরপর ক্লাস নিব, তারপর একটা রুটিনের ভিতর চলে আসবো, যেমন শনি সোম বুধ শুক্র, অথবা রবি মঙ্গল বৃহস্পতি শুক্র, কিন্তু আমি পরপর কয়েকটা দিন ক্লাস নিতে চাই আপনার সুবিধার্থে। ঠিক আছে, যেহেতু আমি বিগত একটা ক্লাস নিয়েছিলাম ঈদের পরে, তারপর অনেকগুলো ক্লাস মিস গিয়েছে, তো আপনি পরপর ক্লাস নিও, আগামীকালও আপনার ক্লাস থাকবে, ঠিক আছে, সেম টাইমে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকেন, হ্যাঁ। ওকে। ওকে, বাই বাই।